Hello everyone, I hope you are all by the grace of Almighty. Today I am going to make another important video on the topics of poem. Dear viewers, বিগত কবিতার ভিডিওটিতে একজন লার্নার কমেন্ট করেছিল ল্যাংস্টন হিউজের লেখা কবিতা মাদার টু সানের উপর একটি ভিডিও বানানোর জন্য। তো আজকে আমি মাদার টু সানের উপর একটি ভিডিও বানাতে যাচ্ছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে। আর এই ভিডিওটা সবার জন্য ইম্পর্টেন্ট, কারণ এখানে একজন মা তার বাচ্চাকে তার ব্যক্তিগত জীবনে তিনি যা ফেস করেছেন, মানে যে কষ্ট বা যন্ত্রণার মুখোমুখি হয়েছেন, সেই অভিজ্ঞতা থেকে উপদেশ দিয়েছেন বা কিছু কথা বলেছেন। সেই কথাগুলো আমরা আজকে এই কবিতাটা থেকে শিখবো। ওকে, তো প্রথমে কিছু কথা বলে রাখা প্রয়োজন। সেটা হচ্ছে যে মা এখানে সন্তানের কাছে যে অভিজ্ঞতা শেয়ার করেছেন, এখানে কবি যিনি কবিতা লিখেছেন ল্যাংস্টন হিউজ, উনি হচ্ছে একজন মার্কিন কবি। এখানে কথা হচ্ছে মার্কিন মহিলার জীবন তো এত কঠিন হওয়ার কথা না। ওই দেশের অর্থনীতি বা ও দেশের যে সার্বিক অবস্থা তো অনেক ভালো, তাহলে ওইখানে কেন এরকম একটা মানে মহিলার এত কষ্ট বা এত যন্ত্রণা ফেস করতে হয়েছিল জীবনে। তো এটার ব্যাখ্যা হচ্ছে আর কি, ওই মহিলা ছিল কিছুটা মানে অশিক্ষিত আর কি, মানে খুব উচ্চ শিক্ষিত ছিল না। আর কবি মহিলা যে অশিক্ষিত ছিল, মানে মানে জীবনে খুব সফল ছিল না, এরকম সব দেশে থাকতেই পারে। এজন্য কবি এই কবিতাটাকে লিখেছে ফ্রি ভার্সে, মানে এখানে তিনি রেগুলার কোনো কবিতার নিয়ম ফলো করেন না, ফ্রি ভার্সে লিখেছেন। আর এখানে তিনি লোকাল ল্যাঙ্গুয়েজ মানে ডায়ালেক্ট ব্যবহার করেছেন, কিছু মানে ইনফর্মাল ইংলিশ এখানে ব্যবহার করেছেন, যাতে বোঝা যায় যে ওই মাটা মানে যে মহিলা তার সন্তানকে উপদেশ দিচ্ছে তিনি যে খুবই হাইলি এডুকেটেড না, যাতে ওইখানে সেটা বোঝা যায়। এই জন্য এখানে তিনি কিছু ডায়ালেক্ট ব্যবহার করছেন। তাহলে আমরা কবিতাটা দেখি। তো কবিতাটা মানে প্রথম লাইনে ছিল কি, অয়েল সান আই শ্যাল টেল ইউ, অর্থাৎ তিনি প্রথমে বলতেছে অয়েল সান আই শ্যাল টেল ইউ, ঠিক আছে বাচ্চা, ঠিক আছে বাবা, মানে ওনার ছেলেকে বলতেছে আই শ্যাল টেল ইউ, আমি তোমাকে বলবো। এখানে হয়তো বা এমনও হতে পারে ব্যাকগ্রাউন্ড হিস্টোরিতে যে ছেলে তার মায়ের কাছে জানতে চেয়েছে যে তার জীবনে এত কষ্ট কেন বা তিনি কেন জীবনে এত সংগ্রাম করেছেন। এরপরে হয়তো তিনি যা বলা শুরু করেছেন, ওই মহিলা যা বলা শুরু করেছেন সেটা দিয়ে কবিতাটা শুরু হয়েছে। তাহলে প্রথম লাইনটি কি ছিল, ওয়েল সান আই উইল অর আই শ্যাল টেল ইউ, যে ঠিক আছে বাবা, ঠিক আছে ছেলে, ওকে, আই শ্যাল টেল ইউ, আমি তোমাকে বলবো, লাইফ ফর মি, জীবনটা আমার জন্য, এন্ট বিন নো ক্রিস্টাল স্টেয়ার, এন্ট বিন হওয়ার কথা ছিল না। ওই যে একটু আগে বললাম যে এখানে তিনি ডায়ালেক্ট ব্যবহার করেছেন, কারণ তার মাঝে অর্থাৎ যে মহিলা কবিতার কথাগুলো বলতেছেন উনি যে খুব একটা হাইলি এডুকেটেড ছিল না, এজন্য কবি এখানে কিছু ডায়ালেক্ট মানে কিছু লোকাল ইংলিশ ব্যবহার করেছেন, যেটা আসলেই যে মানে একজন হাইলি এডুকেটেড মহিলার সাথে যায় না। তো যেখানে লাইফ ফর মি, জীবনটা আমার জন্য, এন্ট বিন ক্রিস্টাল স্টেয়ার, এন্ট বিন এখানে বুঝাইছে হ্যাজ নট বিন নো ক্রিস্টাল স্টেয়ার, মানে জীবনটা আমার জন্য আয়নার স্বচ্ছ সিঁড়ির মতো ছিল না। আরও একটা কথা বলে রাখি, এই কবিতাটা বোঝার জন্য আমরা কল্পনা করব যে একটা বিশাল বড় একটা বিল্ডিং, মনে করেন আমরা ধরে নিলাম যে একটা 100 তলা বিল্ডিং। তো মানে মহিলা নিচতলা থেকে 100 তলার উপর উঠবে, 100 তলা হচ্ছে তার সফলতা, আর এই সফলতা দিয়ে তার জীবনের সমাপ্তি। তো উপরে উঠতে উঠতে সে জীবনে বিভিন্ন ঘাত প্রতিঘাত যে কষ্ট যন্ত্রণা মোকাবেলা করেছে, সেগুলাই আমরা ধরে নিব যে এই কবিতায় মানে তিনি তুলে ধরেছেন। আর সে যে সিঁড়িতে যে তিনি উঠছেন, মানে এটা হচ্ছে তার পুরো লাইফ টাইম, লাইফ স্প্যান আর কি, অর্থাৎ তিনি ধীরে ধীরে সিঁড়ির উপরের দিকে উঠছেন, তার মানে তিনি ধীরে ধীরে জীবনের শেষ পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে বা সফলতার পর্যায়ে বা এন্ডিং মানে একবারে লাস্ট পর্যায়ে তিনি যাচ্ছেন। ওকে, তো বলা হয়েছে কি, লাইফ ফর মি এন্ট বিন নো ক্রিস্টাল স্টেয়ার, জীবনটা আমার জন্য ক্রিস্টাল মানে একদম স্বচ্ছ স্টেয়ার, সিঁড়ির মতো ছিল না। মানে আমি যে জীবনে সিঁড়িতে চলতেছি, সামনের দিকে যাইতেছি, সিঁড়িটা খুব ভালো মানে খুবই সুন্দর স্মার্ট মানে পরিপাটি এরকম ছিল না। ইটস হ্যাড টাক্স ইন ইট, ইটস হ্যাড, এখানে ইটস হ্যাড এটা মূলত বোঝানো হয়েছে ইট হ্যাজ হ্যাড, মানে এটিতে ছিল টাক্স অন ইট, মানে বিভিন্ন ধরনের টাক্স মানে হচ্ছে বিভিন্ন ধরনের সরঞ্জাম, বিভিন্ন আলফিন বা বিভিন্ন লোহার টুকরা, মানে বিভিন্ন মূলত এগুলো দ্বারা বিভিন্ন সমস্যা বোঝানো হয়েছে আর কি, কারণ এই পুরো কবিতাটাই তো মেটাফোর। ওকে, তো তারপর বলা হয়েছে অ্যান্ড স্প্লিন্টার্স, স্প্লিন্টার মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে, মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা। তো ইটস হ্যাড টাক্স ইন ইট অ্যান্ড স্প্লিন্টার, মানে এটিতে ছিল জীবনের সিঁড়িতে ছিল, জীবনে চলার পথে ছিল তার বিভিন্ন বাধা বিপত্তি, মানে টাক্স
TASK টাস্ক মানে বিভিন্ন ধরনের সরঞ্জাম, বিভিন্ন জিনিস, মানে যেটা তাকে ফেস করতে হয়েছিল, মানে বিভিন্ন সমস্যা আর কি, অ্যান্ড স্প্লিন্টার, এবং এগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল আর কি, মানে সমস্যাগুলো এই দিয়ে একটার পর একটা এইভাবে ছিল। অ্যান্ড বোটস টার্ন আপ, বোট মানে কি, যেমন আমরা যখন ট্রেনের উপরে উঠি যেখানে দাঁড়ায় থাকে এটাকে কিন্তু বোট বলা হয়, বাসের উপর উঠি যেখানে দাঁড়ায় থাকে এটাকে বোট বলা হয়, বা আপনি যদি আপনার ঘরের ফ্লোরে দাঁড়িয়ে থাকেন ফ্লোরটা ওয়ান কাইন্ড অফ বোট। তো এখানে বলা হচ্ছে অ্যান্ড বোটস টার্ন আপ, উনি যে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছেন, মানে উনি যে জীবনের সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, যে রাস্তা দিয়ে, যেইভাবে, যে পথে, যে উপায়ে, মনে হচ্ছে যে পুরো সিস্টেমটাই টার্ন আপ, মানে ভাঙ্গা ছুড়ে আর কি, ছেঁড়া, মানে কোনো কিছুই ঠিক নেই, সব কিছুই যেন মানে নষ্ট হয়ে আছে, সব কিছু এলোমেলো হয়ে আছে, এরকম একটা অবস্থা। অ্যান্ড প্লেসেস উইথ নো কার্পেট অন দ্য ফ্লোর, এবং উনি বলতে আসছে যে একটা ভালো সিঁড়ি, মানে একটা ভালো সিঁড়ি দিয়ে উপর ওঠার সময় মানে এখানে কার্পেট থাকার কথা, মানে সুন্দরভাবে পরিপাটি থাকার কথা, কিন্তু উনি যে সিঁড়ি দিয়ে উঠতেছে, মানে উনি জীবনে যে পথে যেভাবে গিয়ে যাচ্ছে বলা হয়েছে, অ্যান্ড প্লেসেস, ওই স্থানগুলো, ওই পর্যায়গুলো, ওই সিস্টেমগুলো, ওই ধরনগুলো, নো কার্পেট অন দ্য ফ্লোর, মানে সেখানে কোনো কার্পেট ছিল না, মানে তার জীবনের পথটা খুব একটা মসৃণ ছিল না, খুব একটা সুন্দর ছিল না। বেয়ার মানে খালি, মানে এটা ছিল খালি, মানে সব কিছু ছিল তার শূন্য, মানে উনি যেন জীবনে কোনো কিছুই আগে থেকে পায় নাই, সব তার শূন্য, তিনি শূন্য ভাবেই তিনি শূন্যতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। বাট অল দ্য টাইম, কিন্তু সব সময়, পুরো সময়, আই সি বিন ক্লাইম্বিং অন, তাহলে এখানে মূলত আই এর পরে যে সি ভার্বটা ব্যবহার করা হয়েছে, এখানে সি ভার্বটা হওয়ার কথা না, এখানে হবে হ্যাভ। আই হ্যাভ বিন ক্লাইম্বিং অন, কিন্তু আমাকে ক্লাইম্ব মানে উপরে ওঠা, আরোহণ করা, আমাকে উপরে উঠতেই হয়েছে, কারণ উপরে উঠতেই তো হবে, জীবনে তো চাইলেও থেমে থাকা যায় না, উপরে উঠতে হবে। তো উনি বলা হয়েছে সব সময়, মানে সব সময় আমাকে উপরে উঠতে হয়েছে, পিছনে তাকানোর কোনো সময় সুযোগ ছিল না। অ্যান্ড রিচিং ল্যান্ডিং, এবং যেখানে আমি থামতে হবে সেখান পর্যন্ত, অ্যান্ড রিচিং ল্যান্ডিং, সেখান পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে, মানে সেখানে আমাকে অর্থাৎ জীবন যতদিন আছে ততদিন পর্যন্ত এগিয়ে যেতে হবে, সেখানে আমাকে পৌঁছাতে হবেই, যে আমাদের জীবনে মানে যতদিন বেঁচে থাকবে একটা লক্ষ্য থাকলে, মানে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, না থাকলেও আমাদেরকে এগিয়ে যেতে হবে। অ্যান্ড টার্নিং কর্নার্স, মানে টার্নিং, তিনি একবার এক কর্নার থেকে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, আরেক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়েছেন, কারণ জীবনের রাস্তাটা তো খুব সোজা না যে আপনি সোজা যাবেন আর কোনো একটা কিছু পেয়ে যাবেন, যে কোনো একটা গন্তব্যে যেতে হলে একটার পর একটা কর্নার থাকে, এক টার্নিং কর্নার, মানে একটা কর্নার থেকে একটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে হবে, কিছুক্ষণ সোজা যেতে হবে, কিছুক্ষণ বাঁকা যেতে হবে। তারপর বলা হয়েছে অ্যান্ড সামটাইমস গোয়িং ইন দ্য ডার্ক, এবং মাঝে মাঝে তাকে অন্ধকার দিয়ে যেতে হয়েছে, কারণ আপনি জীবনে খুব কষ্টে আছেন, যন্ত্রের মধ্যে আছেন, এটার সাথে আপনি মানায় নিয়েছেন, কিন্তু মানায় নেওয়ার পরে দেখা যাচ্ছে আকস্মিক আরও এমন কিছু বিপদ আসলো যেটা যেন আপনি প্রস্তুত ছিলেন না। তো এখানে মূলত ওই মহিলা বলতে চেয়েছে যে সামটাইমস গোয়িং ইন দ্য ডার্ক, মাঝে মাঝে আমাকে অন্ধকার দিয়ে যেতে হয়েছে, এমনিতে কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তার মধ্যে আরও বড় ধরনের কষ্ট এসেছে, সেই অন্ধকারের মধ্যে দিয়ে মাঝে মাঝে আমাকে যেতে হয়েছে। Where there ain't been no light, যেখানে কোনো, where there ain't been no light, এখানে ain't এর জায়গায় has not, মানে ফর্মালভাবে লিখতে গেলে বা সুন্দরভাবে স্মার্ট গ্রামার অনুযায়ী লিখতে গেলে এখানে হতো আর কি has not। where there ain't has not been no light, যেখানে কোনো আলো ছিল না, মানে যেখানে কোনো আলো ছিল না, যেখানে কোনো আশা ছিল না, যেখানে কোনো সুযোগ ছিল না, ওনাকে ওই রকম পথ দিয়ে, ওই রকম বন্ধুর পথ দিয়ে ওনাকে পাড়ি দিতে হয়েছিল। সো বয়, অতএব ছেলে শোনো, ডোন্ট ইউ টার্ন ব্যাক, তুমি কখনো পিছনে ফিরে তাকিও না, কখনো পিছনে ফিরে যেও না জীবনে। অর্থাৎ উনি ছেলেকে বলতে আসতে আমাকে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে সামনে যেতে হয়েছিল, মানে জীবনে অনেক অন্ধকার, অনেক কষ্ট যন্ত্রণা নেমে এসেছিল। ডোন্ট ইউ টার্ন ব্যাক, তুমিও কখনো জীবনে পিছনে ফিরে যেও না, জীবনে যত বাধা বিপত্তি আসে তোমাকে সামনে এগিয়ে যেতেই হবে। তারপরে ডোন্ট ইউ সেট ডাউন অন দ্য স্টেপস, তারপর তুমি ডোন্ট ইউ সেট ডাউন অন দ্য স্টেপস, তোমার যে পদক্ষেপগুলো, তোমার যে পর্যায়গুলো, তোমার যে এগিয়ে যাওয়া, সেটা কখনো তুমি থামাবে না, সেটা থেকে কখনো তুমি পিছনে আসবে না। কজ ইউ ফাইন্ডস ইটস কাইন্ডার হার্ড, কারণ তুমি এটাকে পাবে কঠিন থেকে আরও কঠিন হিসেবে, কারণ জীবনে আপনি যখন একটা কঠিন পর্যায়ে মোকাবেলা করবেন তখন এর চেয়ে সহজ কিছু আসতে তো আপনার কাছে এটা সমস্যা মনে হবে না, কিন্তু যদি আরও কঠিন কিছু আসে সেটা তো আপনাকে ফেস করতে হবে নাকি। এই জন্য বলা হচ্ছে ইউ ফাইন্ডস ইটস কাইন্ডার হার্ড, তুমি কঠিন থেকে আরও কঠিন কিছু পাবে, মানে যা কঠিন মোকাবেলা করবে এর চেয়ে কঠিন কিছু লাইফে আসবে। ডোন্ট ইউ ফল নাও,
তুমি ডোন্ট ইউ ফল নাও, তুমি পড়ে গেলে হবে না, তুমি থেমে গেলে হবে না, তুমি এখানেই থেমে গেলে হবে না, মানে তুমি যদি বলো এখন আমি আর পারবো না, এটা করলে হবে না। ফর আই সি স্টিল গোয়িং হানি, ফর আই সি, এখানে আই সি জায়গায় আই এম, ফর আই এম স্টিল গোয়িং, মানে আমি এখনো তো এগিয়ে যাচ্ছি। মহিলা বলতেছে হানি, বাবা প্রিয় বাচ্চা, মানে আদর করে বলতেছে হানি যে বাবু, ফর আই সি স্টিল গোয়িং, মানে আই এম স্টিল গোয়িং, আমি তো এখনো এগিয়ে যাচ্ছি, আমি নিজে তো এখনো থেমে যাই না, আমি তো এখনো এগিয়ে যাচ্ছি, আমি আমার লাইফের সংগ্রাম তো এখনো শেষ হয়ে যায়নি, এখনো তো আমাকে আরো অনেক সংগ্রাম করতে, আমি নিজেই তো এগিয়ে যাচ্ছি। তো আমাদের ছেলে যাতে থেমে না যায়, ছেলের তো মাত্র আর্লি এজ, এখনো ছেলে অতটা পরিপক্ক হয় নাই। And life for me ain't been no crystal stair. And life for me, আমার জীবনটা আমার জন্য ain't been মানে has not been no crystal stair. জীবনটা আমার জন্য স্বচ্ছ পরিপাটি কোনো মানে স্টেয়ার সিঁড়ি ছিল না, মানে আমার জীবনের চলাফারটা কখনোই খুব সুন্দর, খুবই মসৃণ, খুবই পরিপাটি, মানে এরকম কখনোই ছিল না। কবিতাটা এখানেই শেষ। তো এখানে কবি নিজের মানে ওই মহিলাটা নিজের অভিজ্ঞতা শেয়ার করছে তার বাচ্চার কাছে, যাতে তার বাচ্চা জীবনে কোনো বাধা বিপত্তি আসলে থেমে না যায়, যাতে এগিয়ে যায়। তো এখান পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ।